আষাঢ়স্য প্রথমার মতো অজস্র ধারায় শান্তির বাড়ি বর্ষিত হোক আপনাদের সবার উপর। আসসালামু আলাইকুম। একটু নাটকীয় হলো, নাটকীয়ভাবেই শুরু করলাম। কিন্তু কেন শুরু করলাম? প্রশ্ন উঠতে পারে যে হঠাৎ আমি কেন ক্যামেরার সামনে নিজের যে সেলফোনের যে ক্যামেরা, সেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি রেকর্ড করছি কিছু কথা। কী কারণে? কারণ কারণ ছিল না, কোনো প্রয়োজনও ছিল না। কারণ এগুলো আমি ছেড়ে দিয়েছি, এখন করি না। আমি তো একসময় শুরুই করেছিলাম মিডিয়া দিয়েই। আমার জীবন, আমার পেশাগত জীবন শুরু হয়েছিল মিডিয়া দিয়ে, নিউজের মধ্য দিয়ে, বাংলাদেশ টেলিভিশনের নিউজের মধ্য দিয়ে, এবং আমারই নিজেরই কল সাইন ছিল সালেক খান, বিটিভি নিউজ। এই দিয়ে আমি শুরু করেছিলাম। কিন্তু এই দিয়েও শুরু করার কথা ছিল না। কারণ সেটা বহুকাল আগে, ৪৪ বছর আগে ১৯৮১ সালে জুন মাসে আমাকে এবিসি টেলিভিশনের ইন্সট্রাক্টর অ্যাডভাইজার ছিলেন আমাদের টেলিভিশনে, তখন বাংলাদেশ টেলিভিশনে, পিটার ভেসেলস আমাকে অনেকটা জোর করেই বলা যায় আমার মতের পরিবর্তন করিয়েছিলেন। যে প্রোগ্রাম ছেড়ে অনুষ্ঠান ছেড়ে নিউজে এসে কাজ করুন, নিজে এসে যোগ দেন। কারণ তার ধারণা ছিল আমি এটা করতে পারবো। তিনি খুঁজছিলেন, তখন ডিজি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের, ডায়নামিক ডিজি এম এস সাঈদ। তিনি চেয়েছিলেন যে বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টিং শুরু হোক, অ্যাঙ্কার পার্সন থাকুক। তখন শুধু ক্যামেরায় নিউজ পড়া হতো, ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিউজকাস্টাররা, নিউজ রিডাররা নিউজ পড়তেন। তখন রিপোর্টিং ছিল না, স্পট রিপোর্টিং ছিল না, কল সাইন ছিল না। সে কারণেই তারা একজনকে খুঁজছিলেন, এবং আমাকে পেয়ে আমি তখন পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, ভাইভা হয়েছে। তো আমাকে মনে বললেন যে আমি করেছি নাটকের জন্য, মানে প্রোগ্রামের জন্য। কারণ আমি নাটকের লোক। আমি তখন সদ্য ফিরেছি ড্রামা স্কুল থেকে পাশ করে, ওখানে নাটক নিয়ে কাজ করবো, এটাই খুব স্বাভাবিক। ওটাই ছিল আমার পরিধি বা আমার নিজের জগৎ। কিন্তু পিটার ওয়েসেলস আমাকে কনভিন্স করলেন, আমাকে আমার মতের পরিবর্তন করালেন যে, না, আপনি তো পারফর্ম করতে চান, তো পারফর্ম করুন না। ক্যামেরার সামনে পারফর্ম করুন। না, নিউজে পারফর্ম করুন। নিউজ তো অনেক বড় পারফরমেন্স। নিউজে কত সুন্দর ড্রামা হচ্ছে সারাক্ষণ, প্রতি মুহূর্তে নিউজে কত মানে অ্যাডভেঞ্চারাস ঘটনা ঘটছে, যেগুলোর সঙ্গে আপনি মেলাতে পারবেন আপনার নাটককে। এইভাবে যাক আমাকে আমার মতের পরিবর্তন হলো, এবং আমি তার সঙ্গে কাজ করতে শুরু করলাম, তার সঙ্গে ট্রেনিং শুরু করলাম। আসলে তিনি আমাকে এনআইএমসিতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস মিডিয়া কমিউনিকেশনের অফিসে নিয়ে গিয়ে, বা সেখানকার ট্রেনিং সেন্টারে নিয়ে গিয়ে, সেখানকার স্টুডিওতে নিয়ে গিয়ে উনি আমাকে শেখালেন যে কী করে স্পট রিপোর্টিং করতে হয়। প্রথম আমি শিখলাম, কারণ আমি তো ইলেকট্রনিক জার্নালিজমের লোক নই, আমি কিছু জানতাম না এই ব্যাপারে। আমি বলেওছিলাম তখন আমার কোনো জ্ঞান নেই এই ব্যাপারে, কোনো অভিজ্ঞতা তো নেই, আমি জানিও না, পড়াশোনাও নেই। তো বললেন যে, না, কোনো দরকার নেই, আপনি পারবেন, কারণ আপনার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে নাটকের পারফরমেন্সের। ইউ ক্যান ডু ইট, সো লেটস ডু ইট। আমি বললাম, ওকে, লেটস ডু ইট। এভাবে শুরু হয়েছিল আমার টেলিভিশনের জীবন, নিউজের মাধ্যমে। তারপর তো ১২ বছর টেলিভিশনে ছিলাম, বাংলাদেশ টেলিভিশনে ছিলাম, প্রোগ্রামে ছিলাম, নিউজে ছিলাম। খবর পড়া, সংবাদ পরিবেশন করা, সংবাদ গ্রহণ করা, ইন্টারভিউ নেওয়া, অনুষ্ঠান পরিচালনা করা, মাঝে মাঝে কখনো নাটকে অভিনয়ও করা, সেগুলোও করেছি, নাটক পরিচালনাও করেছি। এবং সবার সঙ্গে মিশতে হয়েছে। সেই কারণে সবার সঙ্গে যেতে হয়েছে, সবার কাছেই যেতে হয়েছে। দেশের প্রধানদের কাছে যেতে হয়েছে, মিনিস্টারদের কাছে যেতে হয়েছে, তাদের সঙ্গে কথা বলেছে, সরকারের ঘরে বাইরে, ভেতরে বাইরে, অন্দরে, যে যেখানে ছিলেন তাদের অনেকে, তখন দেশে তো একটাই টেলিভিশন, সুতরাং তাদের অনেকেরই টেলিভিশনকে প্রয়োজন ছিল। টেলিভিশনে আসা প্রয়োজন ছিল। টেলিভিশনে অনুষ্ঠান করা প্রয়োজন ছিল, টেলিভিশনে অনুষ্ঠানে অংশগ্রহণ করা প্রয়োজন ছিল, এবং টেলিভিশনে কী যাচ্ছে সেটাও জানা প্রয়োজন ছিল তাদের। বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের তো প্রতিনিয়ত তদারকি হতো, তথ্য মন্ত্রণালয় থেকে কী যাচ্ছে, কী যাচ্ছে না, কী যেতে পারে, কী যাবে না। তো যাই হোক, সেইভাবে তো জীবন শুরু হয়েছিল। ১২ বছর একটানা কাজ করে গিয়েছি, আর তারপরে ছেড়ে দিয়েছি একসময় হঠাৎ করে। আর তো ফিরে আসার কথা নাই। তাহলে আবার এতকাল পরে এভাবে কেন ফিরে এলাম? ফিরে আসতে চাচ্ছি, কথা বলতে চাচ্ছি, এবং আমার কথা বলতে চাচ্ছি। এখন পত্রিকা পড়ি, রোজ পড়ি। ২-১টা পত্রিকা তো পড়িই প্রতিদিন। আমাদের উপমহাদেশের পত্রিকাগুলোই পড়ি, মানে বাংলাদেশের, ভারতের, পাকিস্তানেরও পড়ি। তো ইদানিং পত্রিকা পড়ি, এবং দেশের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার, জানার দিক থেকে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। এবং
জুলাই মাসের পর থেকে আজ অবধি যা ঘটে গেল, ঘটছে এবং ঘটতে পারে, নানা রকমের আশঙ্কা, আশা ইত্যাদি নিয়েই তো চলছে এখন। সংবাদ মাধ্যমগুলো এইগুলো নিয়েই চলছে। মানুষও তাই নিয়ে আছে। দেশের মানুষও এইগুলোর মধ্যেই আছে। আমিও আছি। আমিও পড়ি, আমি শুনি, আ দেখি, পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। বিপ্লব ঘটে গেল। জুলাই মাস, অগাস্ট মাসে বিপ্লব ঘটে গেল। এত বড় একটা বিপ্লব ঘটে যাওয়ার পরে কী হচ্ছে? কী হতে পারে? এই ব্যাপারে তো সবারই একটা নিজস্ব মতামত আছে। ক্যালকুলেশন আছে, দর কষাকষি বা কষাকষি, অঙ্ক কষাকষি আছে। রাজনৈতিক দলগুলোর দর কষাকষি আছে। আমাদের মতো মানুষের তো অঙ্ক কষা ছাড়া আর কোনো উপায় নেই। অঙ্ক কষে দেখায় কে কী করলো, কে কী করতে পারে, কে কী হবে। তাতে তাতে কী এসে যায় আজকের এই উপস্থাপনের, এই আমার কথা উপস্থাপনের কী দরকার? দরকার হলো এইজন্য যে কালকে পত্রিকা পড়তে, পড়তে হঠাৎ মনে হলো যে এইগুলো কেন এরা বলছেন? আপনাদের আপনারা জানেন, আপনারা দেখেছেন, পত্রিকায় দেখেছেন বা কারো হয়তো কেউ হয়তো অনুষ্ঠানে গিয়েও দেখেছেন যে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে কিছু কথা বললেন কয়েকজন। যাদের কাউকে আমি চিনি, জানি। এরা একসময় মানে এই সম্মেলনে বা এই জাতীয় সম্মেলনে ২য়, ৩য় স্তরের জায়গায় থাকতেন, সেখানেই বসতেন। কিন্তু কাল তারা মঞ্চে ছিলেন। এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে তারা ছিলেন এবং বক্তা ছিলেন এবং আ তারা প্রদীপ পরিচালিত করেছেন মঞ্চে এনারা। ১ম সারি যাদেরকে চিনতাম, জানতাম, যারা ছিলেন তাদের অনেকে হয়তো এই পৃথিবীতেই নেই। কিন্তু কেউ আছেন, তারা আসেননি মঞ্চে। যারা এসেছেন উম তারা নন। যারা এর পুরোধা ছিলেন বা এটা পরিচালনা করতেন, তারা ছিলেন না। যারা ছিলেন তারা যে কথা বললেন, প্রথমত বললেন রবীন্দ্রনাথ পূর্ব বাংলার মানুষ ছিলেন, পূর্ব বাংলার সঙ্গে তার সম্পর্ক গভীর ছিল, ইত্যাদি, ইত্যাদি। তো তাকে জোর করে পূর্ব বাংলার মানুষ বানানোর বা না বানানোর কী এসে যায় বা কী এসে যায় তাতে বাংলাদেশের, এটা আমি বুঝতে পারিনি। কিন্তু পূর্ব বাংলা কেন? রবীন্দ্রনাথ পূর্ব বাংলায় আসতেন। ব্রিটিশ ভারতের পূর্ব বাংলায় রবীন্দ্রনাথ আসতেন। কারণ শাহজাদপুরে জমিদারি ছিল, তখনকার পাবনা জেলায় জমিদারি ছিল, জমিদারি দেখতে আসতেন। আর সেই ফাঁকে লেখালেখি তো করতেনই, ও তো কবি, লিখবেনই, স্বাভাবিক, খুব স্বাভাবিক। আর লেখার জন্য সব উপকরণ ওখানে ছিল। প্রাকৃতিক দিক থেকে তো উপকরণগুলো ছিল। তখনকার দিনের অবস্থা চিন্তা করুন, নদী, খাল, বিল, বাগান, গাছপালা ইত্যাদি নিয়ে ঘেরা শাহজাদপুর বা পাবনার ওই অঞ্চল। কার না দেখতে ভালো লাগে বা ভালো লাগতো? তিনিও হয়তো ভালো লাগতো তার, হয়তো তিনি হয়তো আসতেন, থাকতেন, লিখতেন। সেই কারণে তার সঙ্গে পূর্ব বাংলার সম্পর্ক ছিল বলা যায়। কিন্তু বাংলাদেশের ব্যাপারে এসে পূর্ব বাংলা আসছে কেন? বাংলাদেশ তো পূর্ব বাংলা না। বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ পূর্ব বাংলা নয়, পূর্ব বাংলা পুরোটাই আছে, কিন্তু তার সঙ্গে পশ্চিম বাংলা আছে কিছুটা, বা প আসাম আছে কিছুটা, ত্রিপুরার আছে কিছুটা, পার্বত্য চট্টগ্রামের তো, আরাকানের তো অনেকটা জায়গায় আছে। এটা তো বাংলাদেশ। এটা বাংলাদেশের মানচিত্রে এই দেশগুলো সবগুলো আছে এর মধ্যে। এটা পূর্ব বাংলা নয়। বারবার পূর্ব বাংলা বলে এই অঞ্চলগুলোকে আপনারা ছেড়ে দিবেন, যে অঞ্চলগুলো বাংলাদেশে আছে? একবার ছেড়ে এসেছেন ৪৭ সালে, আমাদের আগের প্রজন্ম। চলে এসেছেন তাড়াহুড়ো করে, কলকাতা থেকে সবাই ঢাকায় চলে এসে ঢাকায় রাজধানী করে পূর্ব পাকিস্তান করে তুললেন। পাকিস্তানের প্রাদেশিক রাজধানী ঢাকাকে গড়ে তুললেন এবং সেখানে কাজ করতে শুরু করলেন। আর ছেড়ে আসলেন বা দুটো খুব অত্যন্ত সমৃদ্ধশালী জেলা, যেখানে ৩ দিন যেটা পূর্ব পাকিস্তান বা পাকিস্তান ছিল, মুর্শিদাবাদ এবং মালদা। এই দুটো সমৃদ্ধশালী মুসলিম অধ্যুষিত, বাঙালি মুসলিম অধ্যুষিত জেলা তারা ছেড়ে চলে আসলেন। সেটা আর কখনো তারা দাবিও করলেন না বা চেষ্টাও করলেন না সে ব্যাপারে কথা বলার। তো তখন তো ছেড়ে দিলেন আমাদের আগের প্রজন্মে যারা ছিলেন। যাই হোক, কলকাতায় রায়ট হয়েছে, হ্যাঁ। ৭২ ঘন্টার মধ্যে ৪,০০০ মানুষকে মারা হয়েছে কলকাতায় ১৯৪৬ সালের ১৬ই আগস্ট। এই ঘটনা ঘটেছে। যে কারণেই লর্ড মাউন্টব্যাটেন মেনে নিয়েছিলেন পাকিস্তান তো হওয়ার কথা না। জওহরলাল নেহেরু তো মানেই নিনি, বলেছিলেন মানব না। তো যাই হোক, জওহরলাল নেহেরু মানেননি, কিন্তু লর্ড মাউন্টব্যাটেন তাকে পরে মানাতে পেরেছিলেন এবং হয়েছিল। কিন্তু এই দুটো জেলা তো ছিল পাকিস্তানের, অর্থাৎ বাংলাদেশের, আজকের বাংলাদেশের বা তখনকার পূর্ব পাকিস্তানের। কিন্তু সেটা তো ছেড়ে আসতে হয়েছিল, ছেড়ে দিয়েছিল, তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে
সাম্প্রদায়িক দাঙ্গা লাগার কারণে সবাই চলে এসেছিলেন। যার দপ্তরে চাকরি করতেন, ব্রিটিশ গভর্নমেন্টের সার্ভেন্ট হিসেবে কাজ করতেন, ব্রিটিশ গভর্নমেন্টের এমপ্লয়ি হিসেবে কাজ করতেন। ব্রিটিশ গভর্নমেন্টের যে সমস্ত অফিসগুলো ছিল সেগুলো ভাগাভাগি করে চলে এলেন ঢাকায়। ঢাকা গড়ে উঠল, পূর্ব পাকিস্তান গড়ে উঠল। ৭১ সালে আমাদের বাংলাদেশ হয়ে গেল। এখানে তো সবই ছিল, যেটুকু মানচিত্র তোমরা বেঁচে মানচিত্র যা ছিল সবটাই আছে, এখনও তাই আছে। একে পূর্ব বাংলা করার তো কোনো কারণ নেই। যদি থেকে থাকে তাহলে সেটা একটা দূরভিসন্ধিমূলক পদক্ষেপ মনে করতে হবে। এর পিছনে কোনো কিছু কাজ করছে, কোনো ব্রেন কাজ করছে, কাজ করতেই পারে। এভাবেই তো হয়। আপনাদের হয়তো মনে আছে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলে একজন রেডিওর ভাষ্যকার ছিলেন। সংবাদ পরিক্রমা পড়তেন প্রতিদিন আকাশবাণীতে সংবাদ হয়ে যাওয়ার পরে। ২৪ বছর উনি পূর্ব পাকিস্তানের উপরেই কথা বলেছেন, কমেন্ট্রি করছেন, উনি কমেন্টেটর ছিলেন। হ্যাঁ, সংবাদের উপর উনি পর্যালোচনা করতেন। ২৪ বছর করেছিল এবং বাংলাদেশ হওয়ার পরে তিনি ঢাকায় আসলে তাকে ঢাকা বিমানবন্দরে বিশেষ অতিথির সম্মান দেওয়া হয়েছিল। যাই হোক, কারণ ছিল বলে ২৪ বছর ধরে উনি একটি প্রতিষ্ঠানে, আকাশবাণীর মতন একটি রেডিও প্রতিষ্ঠানে বা মিডিয়ার জায়গায় প্রতিদিন সংবাদ পর্যালোচনা করেছিলেন পূর্ব পাকিস্তান নিয়ে, তখনকার পূর্ব পাকিস্তান নিয়ে। তো সব কিছু পিছনে কারণ থাকে এবং সেই কারণগুলা একটা দল পরিচালনা করেন বা একটা সরকার পরিচালনা করেন। তাদের প্ল্যানিং অনুযায়ী, তাদের পরিকল্পনা অনুযায়ী সেই কারণগুলোকে তারা নানা দিক থেকে পরিচালিত করেন। এখন কি সেরকম কিছু ঘটছে যে কারণে আপনারা বাংলাদেশকে পূর্ব বাংলার বানাবার বা পূর্ব বাংলার সঙ্গে সম্পর্ক ছিল ইত্যাদি বলার কি কারণ হতে পারে? জাতীয় সঙ্গীত নিয়ে, জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে, হতেই পারে, আলোচনা হতেই পারে। সংবিধান নিয়ে এখন কথা হচ্ছে, সংস্কার হচ্ছে, সংস্কারের সময় এসেছে, সংস্কার হচ্ছে। তো জাতীয় সঙ্গীত নিয়ে যদি কোনো বিতর্ক হয় বা আলোচনা হয় তাতে ক্ষতিটা কী? হতে তো পারি। একসময় তো জাতীয় পতাকায় আমাদের প্রথম যখন আমাদের জাতীয় পতাকা হলো, তখন তো আমাদের জাতীয় পতাকায় বাংলাদেশের মানচিত্র ছিল। তো সেই জাতীয় পতাকা তো আজকে আমাদের নেই, সেটা তো আমরা উঠিয়ে ফেলেছি যে না, দেশের জাতীয় পতাকায় মানচিত্র থাকা শোভন নয়, ঠিক নয় এটা। তারপর থেকে তার জাতীয় পতাকা নেই, জাতীয় পতাকায় মানচিত্র নেই, জাতীয় পতাকা আছে কিন্তু জাতীয় পতাকায় সূর্য আছে, গাঢ় সবুজের পটভূমিতে লাল সূর্য আছে, তার উপর যে পতাকা মানচিত্র ছিল সেটা নেই। সুতরাং এরকম তো হতেই পারে। তো এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে বলেই, মানে জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা হচ্ছে বলেই যে রবীন্দ্রনাথকে পূর্ব বাংলার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এমন কোনো কারণ নেই। আরেকটি জায়গায় একটু খটকা লেগেছে এবং কিছুটা খারাপ লেগেছে এই কারণে যে আপনারা বললেন যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে কোনো রকমের অসুবিধা করেননি বা বাধা দেননি। প্রমাণ থাকলে প্রমাণ দিয়ে বলুন যে হ্যাঁ এইভাবে বলা যেতে পারে যে তিনি এটার বিপক্ষে ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হোক তখনকার পূর্ব বাংলায়, তখন পূর্ব বাংলা ঢাকায় হোক, সেটা তিনি চাননি। এই প্রমাণ থাকলে দেখান। কিন্তু তিনি কি বঙ্গভঙ্গ চেয়েছিলেন? কলকাতার মিছিলে কি তিনি অংশগ্রহণ করেছিলেন বঙ্গভঙ্গ রোধ করার জন্য? তিনি কি লিখেছিলেন পূর্ববাসী? আপনি একটু ভেবে তারপরে জবাব দিন। আজ এই পর্যন্তই। আবার কথা হবে ইনশাআল্লাহ।